গল্পের নাম মেজর কার্দার। লেখিকা ফিনারা ঝুমুর। পর্ব ২। রাত কেটে ভোরের আলো ফুটতেই কার্দার বাড়িতে শুরু হয়ে গেছে এক এলাহি কাণ্ড। আজ নীরব আর তিথির বৌভাত। চারদিকে সাজসাজ রব, লাইটিংয়ের ঝলকানি আর বাবুর্চিদের রান্নার সুবাসে পুরো বাড়ি করছে। বাড়ির সবাই ব্যস্ত নতুন কনে তিথিকে দেখার জন্য আর মেয়েবাড়ির মেহমানদের আপ্যায়নের তদারকিতে। দোতলার বারান্দার রেলিংয়ে হাত রেখে নিচে সবার এই তুমুল ব্যস্ততা দেখছিল মেঘালয়া। গতকাল রাতের ঝড়ঝাপটার পর তার মনে এখনও এক ধরনের কুয়াশাচ্ছন্ন ভয় জমে আছে। তবে স্বস্তির বিষয় হল, গতকাল রাতে জ্ঞান ফেরার পর মেজর কার্দার তাকে আর তেমন কোনো জ্বালাতন করেনি। অত্যন্ত ভদ্র ও ঠান্ডা মাথায় তাকে পর্যাপ্ত রেস্ট নেওয়ার নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সাক্ষাৎ যমদূতের এমন আকস্মিক রূপবদল মেঘের কাছে এক মস্ত বড় ধাঁধার মতো লেগেছে। মেঘু, চল চল, জলদি চল, রেডি হবি। একটু পরই ভাবির বাড়ি থেকে মেহমানরা সব এসে পড়বে। ভাবনার মাঝেই কোত্থেকে যেন মিথিলা হুট করে উড়ে এসে জুড়ে বসল। এক ছটকায় মেঘের হাতটা খপ করে ধরে সে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগল। মেঘ নিজেকে সামলে নিয়ে একটু অবাক হয়ে প্রশ্ন করল, আরে, বেলা হতে তো এখনও অনেক দেরি। এত আগে রেডি হয়ে আমি কি করব? মেঘের এমন অলস প্রশ্নে মিথিলা চরম বিরক্ত হয়ে পিছু ফিরে তাকাল। চোখ রাঙিয়ে তেতে উঠে বলল, একদম চুপ থাকবি। একটা কথাও বলবি না। যা বলছি তা কর। অগত্যা মিথিলার সেই জাদরেল আদেশের সামনে মাথানত করে মেঘ তার রুমে ঢুকে গেল। প্রায় ঘণ্টা দুয়েক পর মিথিলার রুমের ভারী কাঠের দরজাটা খুলে বাইরে পা রাখল মেঘালয়া। আজকের দিনের জন্য সে বেছে নিয়েছে হালকা বেইজ রঙের একটি চমৎকার সিল্কের শাড়ি, সাথে মানানসি কাটের একটি স্লিভলেস ব্লাউজ। মুখে একদমই হালকা স্নিগ্ধ সাজ আর চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। এই সাধারণ রূপেই শ্যামবর্ণের মেয়েটাকে আজ এতটাই নজরকাড়া আর অপ্সরার মতো লাগছে যে কেউ এক পলক দেখলে চোখ ফেরাতে পারবে না। ঠিক ওই মুহূর্তেই নিজের কোনো এক জরুরি কাজে সেই করিডোর দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছিল মেজর শীর্ষ কার্দার অঙ্কন। কিন্তু হুট করে মেঘের দিকে চোখ পড়তেই সে যেন এক লহমায় পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। তার সেই তীক্ষ্ণ, গম্ভীর চোখ জোড়া ল্যাভেন্ডার গাল থেকে বেইজ সিল্কের শাড়ি পরা এই মায়াবী রূপসীর উপর গিয়ে আটকে গেল। মেঘের এই সম্মোহনী রূপের দিকে তাকিয়ে শীর্ষ এতটাই আনমনা হয়ে পড়েছিল যে নিজের পায়ের হদিসটাই সে ভুলে গেল। হাঁটার গতি না কমিয়ে আনমনে পা সামনে বাড়াতেই ঘটল বিপত্তি। সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই তার বুট জুতোটা পিছলে গেল। তবে ডিফেন্সের তুখোর অফিসার বলে কথা, ভারসাম্য হারিয়ে নিচে গড়াগড়ি খাওয়ার বদলে সে অত্যন্ত চটজলদি ধপ করে সিঁড়ির উপর বসে পড়ল এবং এক হাত দিয়ে শক্ত করে সিঁড়ির মেটালের হাতলটা চেপে ধরল। পুরো ঘটনাটা ঘটল এত দ্রুত আর মেঘের অলক্ষ্যে যে মেঘালয় টেরও পেল না তার এক ঝলক রূপের আগুনে স্বয়ং মেজর কার্দার মাটিতে বসে পড়েছে। শীর্ষ দ্রুত আশেপাশে তাকিয়ে নিশ্চিত হল কেউ এই দৃশ্য দেখেনি তো। নিজের এই অভূতপূর্ব ও লজ্জাজনক পতনের আগে ক্ষোভে তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল। সে মনে মনে মেঘালয়কে এক হাত দেখে নেওয়ার প্রতিজ্ঞা করল এবং মনে মনেই তাকে ধুয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, ওরে আল্লাহর বান্দি, তোরে যে শাড়িতে দেখে পিছলা খাইলাম সেই শাড়ি পরা যদি বন্ধ না করেছি, তবে আমার নামও শীর্ষ কার্দার অঙ্কন নয়। সিঁড়ি থেকে উঠে নিজের ব্লেজারটা টেনে টুনে সোজা করে নিচে নেমে এল শীর্ষ। তার তীক্ষ্ণ চোখ এড়াতে পারেনি যে মেঘালয় আবার মিথিলার রুমের ভেতর ঢুকে গেছে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল সে, যাক, ওই মারণাত্মক লুকে মেয়েটাকে এখনও সে ছাড়া বাড়ির অন্য কেউ দেখেনি। ঠিক তখনই ড্রয়িংরুমের ওপাশ থেকে মেঘের মা আলেয়া বানু আর কাকি পিঙ্কির গলার আওয়াজ পাওয়া গেল। পিঙ্কি তার বড় আপাকে বলছিলেন, এবার তুই আর দুলাভাই যেয়ে রেডি হয়ে নে আপা। ওনারা তো মনে হয় এলো বলে গি। দুই বোনকে কথা বলতে বলতে এই করিডোরের দিকেই আসতে দেখে মেজর শীর্ষ কার্দারের মাথায় এক চরম কুবুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে শয়তানি হাসিটা চেপে সে পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনে কোনো কল না থাকা সত্ত্বেও ফোনটা কানের কাছে চেপে ধরে গম্ভীর গলায় বানিয়ে বানিয়ে ওপাশ থেকে কথা শোনার ভান করে বলতে শুরু করল, হ্যাঁ গালিব, বলো, কি খবর? শীর্ষর গলার গম্ভীর আওয়াজ পেয়ে আলেয়া বানু আর পিঙ্কি দুই বোনই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আর্মির মেজরের মুখে কোনো অফিসিয়াল ক্রাইমের খবর শুনে ওরা কৌতূহলী হয়ে কান খাড়া করল। শীর্ষ ওদেরকে না দেখার ভান করে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আরও একটু জোরে বলতে লাগল, কি বললে? বান্দরবানে গতরাতে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে কয়েকজন। কিন্তু মেয়েটাকে একা পেল কোথা থেকে? সে একটু থামল, যেন ও পাশ থেকে গালিব নামের কেউ উত্তর দিচ্ছে।
তারপর কপালে গভীর ভাঁজ ফেলে অত্যন্ত চিন্তিত ও রাগী গলায় বলল, কি বলছ? স্লিভলেস করা ড্রেস পরে রাতের বেলা পার্টি থেকে বাড়ি ফেরার মুখে এই অঘটন ঘটেছে? ওহ গড! আজকালকার মেয়েদের কোনো সেন্স নেই। ওরা বুঝে না পর্দাশীল মেয়েরাই নিরাপদ নয়, আর ওরা তো ওয়েস্টার্ন পরে ঘুরছে। কেয়ারলেস। হাওয়ায় এই কাল্পনিক কথোপকথন শেষ করে শীর্ষ ফোনটা পকেটে পুরল। তারপর দুই বোনকে সম্পূর্ণ এড়িয়ে, যেন সে কিছুই খেয়াল করেনি এমন একটা ভাব নিয়ে হনহন করে বাড়ির বাইরে চলে গেল। এদিকে করিডোরে দাঁড়িয়ে থাকা আলেয়া বানু আর পিঙ্কির মুখের রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। আলেয়া বানু এমনিতেই মেঘালয়কে নিয়ে সারাক্ষণ এক বুক দুশ্চিন্তা বুকে চেপে রাখেন। মেয়েটা বড্ড দস্যি, জেদি আর বাউন্ডুলের স্বভাবের। চট করে কখন কী আকাজ করে বসে তার কোনো ঠিক নেই। আর সেই কারণেই তিনি সবার সামনে মেঘকে একটু বেশি গালমন্দ করেন, যাতে অন্য কেউ তার মেয়েকে বকার সুযোগ না পায়। মা তো শাসন করার আড়ালে ওইটুকু আগলে রাখাই তার স্বভাব। কিন্তু এখন শীর্ষর মুখে এই ধর্ষণের নির্মম পরিণতির কথা শুনে আলেয়া বানুর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি পিঙ্কির দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, আচ্ছা, আমরা যাচ্ছি রেডি হইতে। তুইও যা, জলদি রেডি হয়ে নে। আমি একটু মেঘুরে দেখে আসি। পিঙ্কিকে বিদায় দিয়ে আলেয়া বানু আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দোতলার দিকে ছুটলেন। মেঘালয় কোথায় আছে তা নিশ্চিত না হলেও আন্দাজে মিথিলার রুমের দিকে পা বাড়াতেই তার কান খাড়া হয়ে উঠল। বন্ধ দরজার উপাস থেকে মেঘের খিলখিল হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আলেয়া বানু আর কোনো সৌজন্যতার ধার ধারলেন না। এক ছটকায় মিথিলার রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। আর ভেতরে ঢুকেই তার চোখের মণি ছানাবড়া হয়ে গেল। হালকা বেইজ রঙের সিল্কের শাড়ির সাথে মেঘালার পিঠ খোলা, স্লিভলেস ব্লাউজটা জ্বলজ্বল করছে। মেয়ের এই রূপ দেখা মাত্রই আলেয়া বানুর চোখের সামনে বান্দরবাগত রাতের সেই কাল্পনিক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। তিনি রাগে আর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, আরু! আম্মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? মায়ের এমন আচমকা রণচণ্ডী রূপ দেখে মেঘালয় চমকে উঠে শাড়ির কুচিটা হাত দিয়ে চেপে ধরে এই প্রশ্ন করল। কিন্তু মেয়ের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় তখন আলেয়া বানু ছিলেন না। তিনি হন্তদন্ত হয়ে মেঘের দিকে এগিয়ে এলেন। কোনো কিছু না ভেবেই মেয়ের স্লিভলেস হাত দুটো খপ করে ধরে ঝাঁকিয়ে অত্যন্ত দ্রুত আর ব্যাকুল গলায় বললেন, এভাবে শাড়ি পরেছিস কেন বল? কোনো আক্কেলে এই হাতকাটা ব্লাউজ পরলি? জলদি এই সাজ বদলা। একদম সাধারণ পোশাক পরবি, যাতে হাত পা সব ঢাকা থাকে। জলদি কর বলছি। মায়ের এমন অদ্ভুত আর অযৌক্তিক জেদ দেখে মেঘ হা হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু আম্মা, নতুন ভাবির বাড়ির লোক আসবে, সবাই কত সুন্দর সেজেছে, আর আমি। মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে আলেয়া বানু আবার মৃদু চিৎকার করে উঠলেন, কি বলছি তোর কানে ঢুকতাছে না? তোরে বলছি না এই শাড়ি বদলে অন্য পোশাক পরবি। এই মিথিলা! পাশেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছিল মিথিলা। খালাম্মার এমন চিলচিৎকার শুনে সেও হাতের লিপস্টিক ফেলে থতমত খেয়ে তাকাল। আলেয়া বানু মিথিলাকে লক্ষ্য করে হুকুমের সুরে বললেন, মিঠু, তুই ওর এই হাতকাটা সাজ এখনই বদলিয়ে দে। দরকার হলে তোর আলমারি থেকে কোনো ভালো থ্রিপিস বা সারারা ঘারারা এনে ওরে পরিয়ে দে। কিন্তু এই পোশাকে ও রুম থেকে এক পাও বের হবে না। কথাটা শেষ করেই আলেয়া বানু আর মেঘের ফ্যাকাশে মুখের দিকে তাকালেন না। বুক ধিপধিপানি নিয়ে যেভাবে হন্তদন্ত হয়ে এসেছিলেন, সেভাবেই গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। রুমে তখন এক অদ্ভুত নীরবতা। মেঘালয় আয়নার দিকে তাকাল। 2 ঘণ্টা ধরে এত মন দিয়ে করা সাজটা এক নিমিষে মাটি হয়ে গেল। সে অবুঝের মতো মিথিলার দিকে তাকিয়ে বলল, আম্মার হঠাৎ কি হলো রে মিথু? আম্মা হঠাৎ এমন ব্যবহার করল? আগে তো এমন করেনি কি? মিথিলাও একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খালাম্মার কখন যে কি হয় আল্লাহ মালুম। বাদ দে, বাঘের উপর রাগ করা যায় কিন্তু মায়ের উপর তো আর করা যায় না। চল, তোরে আমার সেই পাউডার ব্লু সারারাটা বের করে দেই। ওটার হাতাও ফুল হাতা, খালাম্মাও শান্তি পাবে গু। মিথিলা আর কোনো ঝুঁকি নিল না। সে নিজের আলমারি ঘেটে পাউডার ব্লু রঙের একটি জমকালো সারারা বের করল, যার পুরো জমিন জুড়ে সোনালি আর রূপালি সুতোর চমৎকার কারুকাজ। মেঘকে জোর করে শাড়ি থেকে নামিয়ে সেই সারারাটা পরিয়ে দিল সে। এরপর মেঘের আলগা চুলগুলোকে সুন্দর করে একটা স্টাইলিশ খোপা করে সেট করে দিল মিথিলা। 2 ঘণ্টা আগের সাজটা মাটি হলেও এই নতুন পোশাকে মেঘালয়কে যেন আরও বেশি মায়াবী আর রাজকীয় দেখাচ্ছে।
মেঘের সাজ শেষ করে মিথিলা নিজেও জলদি রেডি হয়ে নিল। দুই বোন যখন রুমের দরজা খুলে বাইরে বের হল, ঠিক তখনই করিডোরের উপাস থেকে কিঞ্জা সেজেগুজে ওদের দিকেই আসছিল। মেঘ আর মিথিলার এই জমকালো রূপ দেখে কিঞ্জা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর দুই হাত গালে ঠেকিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগতাছে তোমাদের দুজনকে। মেঘালয়া তার ম্লান হওয়া হাসিটা ফিরিয়ে এনে বলল, তোমাকেও অনেক সুন্দর লাগছে কিঞ্জা আপুগ। তিন রূপসী এবার একসাথে হাত ধরাধরি করে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। এদিকে নিচে ড্রয়িংরুমের কোণে সোফার কুশন ঠিক করার কাজ করছিল আদর আর রাহাত। সিঁড়ি দিয়ে তিনজনকে নামতে দেখেই দুই ভাইয়ের ভেতরের শয়তানিটা আবার চারা দিয়ে উঠল। রাহাত আর আদর একে অপরের দিকে তাকিয়ে একযোগে টিপ্পনি কেটে বলে উঠল, আরে দেখ দেখ, আসমান থেকে পরীর বদলে এক ঝাঁক কাইল্লা পেতনি নেমেছে রে। একবার যদি একা পায় তবে ঘাড় মটকে কাঁচাই খেয়ে ফেলব। ওদের এমন ফাজলামো শুনে কিঞ্জা আর নিজেকে সামলাতে পারল না। সে সিঁড়ির মাঝপথেই দাঁড়িয়ে চিলচিৎকার করে বলে উঠল, কি বললি তুই আদর ভাইয়া? আমাদের পেতনির মতো লাগছে? তোর এত বড় সাহস! বোনদের এভাবে খেপাতে পেরে রাহাত আর আদরের মুখে যেন বিজয়ের হাসি ফুটে উঠল। ওরা হাইফাইভ করার ভান করল। এবার মিথিলা কোমরে হাত দিয়ে তর্পিয়ে উঠে বলল, আমরা যদি পেতনি হই তবে তোরা হলি আস্ত গরুর গোবর। তোরা নিজেরা আয়নায় মুখ দেখছিস কখনো? দেখিস না তোদের গা থেকে ২৪ ঘণ্টা কেমন গোবর গোবর গন্ধ বের হয়? ইয়াকথু! মিথিলার মুখে গরুর গোবর শুনে রাহাতের এতক্ষণের হাসিমুখটা এক ঝটকায় কপাল কুচকে কুচকুচে কালো হয়ে গেল। কিন্তু আদর দমবার পাত্র নয়, সে ওদের আরও বেশি খেপানোর জন্য বুক ফুলিয়ে বলল, আরে, আমরা গোবর হলেও তো জমিতে সার হিসেবে কাজে লাগি। কিন্তু তোরা তো ৭ বালতি আটাময়দা মেখেও শেষমেশ সেই পেতনিই থেকে গেলি। কোনো লাভ হইল না। ঠিক তখনই ড্রয়িংরুমের মেইন গেট দিয়ে ভেতরে ঢুকল মেজর শীর্ষ কার্দার অঙ্কন। যদিও সে একা ছিল না, তার পাশে ছিলেন তার বাবা জুবায়ের কার্দার। দুই বাপবেটা মিলে আজ সন্ধ্যার বৌভাতের অনুষ্ঠানে কোনো বিশেষ অতিথি এবং ডিফেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের প্রোটোকল আর আপ্যায়নের তদারকি নিয়েই গভীর আলোচনায় মগ্ন ছিলেন। কিন্তু ড্রয়িংরুমের মাঝখানে আদর আর রাহাতের ওই উচ্চবাচ্যের টিপ্পনি আর মেয়েদের চিলচিৎকার জুবায়ের সাহেব আর শীর্ষ দুজনের কানেই গিয়ে পৌঁছাল। জুবায়ের কার্দার কথা থামিয়ে একটু অবাক হয়ে সামনে তাকালেন। শীর্ষ তার বাবার সাথে কথা বলা বন্ধ করে ভ্রু কুঁচকে সেদিকে তাকাল। কিন্তু সামনে তাকাতেই মেজর শীর্ষ কার্দারের সেই কুঁচকে থাকা কঠিন কপাল মুহূর্তের মধ্যে শিথিল হয়ে গেল। সিঁড়ির গোড়ায় বেইজ সিল্কের সেই পিঠখোলা স্লিভলেস শাড়ির বদলে এখন পাউডার ব্লু রঙের ফুল হাতা জমকালো সারারা পরে দাঁড়িয়ে আছে মেঘালয়া। চুলগুলো সুন্দর করে খোপা করা, বুকপিঠাত সব শালীনতায় ঢাকা। তার এই নতুন রূপটা দেখা মাত্রই শীর্ষর মনের ভেতর এক তীব্র সন্তুষ্টির হাওয়া বয়ে গেল। জুবায়ের সাহেব হেসেই ফেললেন ওদের কাণ্ড দেখে। এই ছেলেমেয়েগুলো যেখানেই জড়ো হবে সেখানেই একটা হাত বসিয়ে দেবে। জুবায়ের সাহেব হেসে অন্য মেহমানদের দিকে এগিয়ে গেলেও শীর্ষ সেখানেই দাঁড়িয়ে রইল। শীর্ষ মেঘের আপাদমস্তক আরও একবার দেখে নিয়ে তার স্বভাবসুলভ গম্ভীর কিন্তু এক চিলতে রহস্যময় কণ্ঠে বলল, বাচ্চাকে এখন অন্তত বাচ্চার মতোই লাগছে। এটাই পারফেক্ট। বাচ্চাদের এত দ্রুত বড় হতে নেই। খুব সমস্যা হয় এতে। তিথির বাড়ি থেকে মেহমানরা ততক্ষণে সব চলে এসেছেন। কার্দার বাড়ির বিশাল উঠোনে আর হলরুমে এখন গমগম করছে আমন্ত্রিত অতিথিদের কোলাহল। মেহমানদের একটা বড় অংশ এখন রাজকীয় সব খাবারদাবার তোলপাড় করতে ব্যস্ত, আর ওদিকে মূল মঞ্চে নতুন বরকনে নীরব আর তিথি নিজেদের পরিবারের মানুষদের সাথে হাসিমুখে একের পর এক পোজ দিয়ে ফটো সেশনে মগ্ন। মেঘালয়া আর কিঞ্জা ইতিমধ্যে নিজেদের মোবাইল ফোনের মেমোরি ফুল করে একগাদা ছবি তুলে ফেলেছে। কিন্তু মিথিলার ছবির ক্ষুধা যেন কিছুতেই মিটছে না। সে এখনও ছবি তুলে শেষ করতে পারেনি। ক্ষণে ক্ষণে শাড়ির কুচি আর ঘাড়ারার ঘের ঠিক করে আশেপাশের ছোট পিচ্চিকাচ্চাদের ধরে এনে ক্যামেরাম্যান বানিয়ে একের পর এক স্ন্যাপ নিয়ে যাচ্ছে। মেঘ আর কিঞ্জা যখন মিথিলার এই অবিরাম ছবি তোলার কাণ্ড দেখে হাসাহাসি করছিল, ঠিক তখনই পাশ থেকে এক অপরিচিত কিন্তু বেশ রসাত্মক কণ্ঠস্বর ভেসে এল। এই যে সুন্দরী বেয়ান সাহেবাকুল, কেমন আছেন আপনারা? আচমকা এমন অদ্ভুত সম্বোধন শুনে মেঘ আর কিঞ্জা ঘাড় ঘুরিয়ে পাশে তাকাল। দেখল ওদের থেকে সামান্য দূরে বুকে দুহাত বেঁধে দাঁড়িয়ে আছে সমবয়সী তিনটা ছেলে। তিনজনের মুখেই এক চিলতে চতুর ও আকর্ষণীয় হাসি শোভা পাচ্ছে।
ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে এরা কন্যাপক্ষের কেউ। মেঘালয়া দম্বার পাত্রী নয়। সে চোখ দুটো সামান্য ছোট করে কড়া গলায় বলল, তা বেয়াই সাহেবরা, আপনারা ঠিক কারা? আমাদের একা পেয়ে মুরগি ভেবে আলগা প্রেম করতে এসেছেন বুঝি? মেঘের মুখে মুরগি শব্দটা শুনে তিন ছেলের মাঝখান থেকে একজন হেসেই ফেল। সে মাথা নেড়ে বেশ রসিয়ে উত্তর দিল, না বেআইন, মুরগি ভেবে ভুল করে বোনের নন্দের কাছে আসিনি। আমরা আসলে শেয়াল হয়ে খাঁচার মুরগি নিয়ে চম্পট দিতে এসেছি। ছেলেটার এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে মেঘ আর কিঞ্জা নিশ্চিত হল এরা আসলে নতুন তিথির কাজিন বা ভাইদের দল। এবার কিঞ্জা একটু মজা লুটার জন্য মুখে হাত দিয়ে হেসে বলল, উফ, মুরগি বাগে পাওয়া কি এতই সোজা রে ভাই? আগে খাঁটি শেয়াল হয়ে একটা প্রমাণ দেখান দেখি। ঠিক তখনই তন্ময় নামের একটা ছেলে, যে এতক্ষণ মেঘের দিকেই পলকহীন চোখে তাকিয়েছিল, সে এক পা এগিয়ে এসে বেশ ডাটের সাথে বলল, কি যে বলেন বেআইন, আপনি শুধু একবার অনুমতি দিয়েই দেখেন আপনার পাশে থাকা ওই পাউডার ব্লু সারারা পরা বেআইনকে নিয়ে চম্পট দিতে আমি এই মুহূর্তে এক পায়ে খাড়া। তন্ময়ের এমন সরাসরি লাইন মারার ঢং দেখে মেঘালয় চরম বিরক্তিতে কপাল কুঁচকে ফেল। সে তরপিয়ে উঠে বলল, এক পায়ে তো শুধু তালগাছ দাঁড়িয়ে থাকে। তা ভাই সাহেব, আপনি কি কোনো জীবন্ত তালগাছ? তন্ময় এবার মেঘের আরও একটু কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলল, আপনার মতো এমন একখানা সুন্দরী বেআইন পেলে আমি তালগাছ কেন, মাকাল গাছ হতেও এক পায়ে রাজি। বলেই তন্ময় মেঘকে লক্ষ্য করে আলতো করে একটা চোখ টিপ দিল। কিন্তু চোখ টিপ দিয়ে সে যেমন খুশিতে ডগমগ হয়ে মেঘের মাথার উপর দিয়ে সামনের দিকে তাকাল, অমনি তার পুরো শরীরের রক্ত যেন এক সেকেন্ডে হিম হয়ে জমে বরফ হয়ে গেল। সামনে ফুড স্টলের পিলারের আড়ালে এক হাত পকেটে পুরে দাঁড়িয়ে আছেন স্বয়ং মেজর শীর্ষ কার্দার অঙ্কন। তার সেই শান্ত কিন্তু রক্তলাল জ্বলন্ত চোখ জোড়া সরাসরি গিয়ে বিঁধেছে তন্ময়ের উপর। শীর্ষ কোনো কথা বলল না, কেবল অত্যন্ত ধীরগতিতে নিজের হাতের দুটো আঙুল দিয়ে তার নিজের চোখের দিকে ইশারা করল, তারপর সেই আঙুল তন্ময়ের দিকে তাকাল। তার চোখের সেই ভয়ঙ্কর চাউনি আর চোয়ালের কঠোরতাই স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তার ভেতরের নীরব হুঙ্কার। এই মুরগি আমার পার্সোনাল শিকার। এর দিকে যদি আর একবার চোখ টিপ দিয়েছিস, তবে তোর ওই শেয়ালগিরি একটানে বের করে পিঠে বাঁশ কেড়ে দেব। মেজর কার্দারের সেই সাক্ষাৎ যমদূতের মতো ইশারা আর বাঘের চাউনি দেখে তন্ময়ের পেটের ভেতর ভয়ের চোটে মোচড় দিয়ে উঠল। ডিফেন্সের মেজরের এই রূপ দেখে কার বাপের সাধ্য সেখানে দাঁড়িয়ে থাকে। তন্ময় থতমত খেয়ে শুকনো ঢোক গিলে মুহূর্তের মধ্যে নিজের সুর বদলে ফেল। সে পাশে থাকা বাকি দুই বন্ধুর শার্টের কলার চেপে ধরে কাপা গলায় বলল, এই ভাই, এদিকে আয় তো জলদি, একটু কাজ আছে, চল চল। বলেই বন্ধুদের প্রায় টেনে হিঁচড়ে সে বিয়েবাড়ির ভিড়ের মধ্যে হারিয়ে গেল। ওদের এভাবে হঠাৎ ঝড়ের গতিতে কেটে পড়া দেখে মেঘ আর কিঞ্জা পুরো আকাশ থেকে পড়ল। কিঞ্জা হা হয়ে চারপাশ তাকিয়ে বলল, কি হলো এটা? এরা এমন কুকুরের মতো লেজ গুটিয়ে পালালো কেন রে মেঘ? মেঘালয়া ওদের পালানোর আসল কারণ টের পায়নি, কারণ শীর্ষ ততক্ষণে আবার পিলারের আড়ালে আত্মগোপন করেছে। মেঘালয়া তার সারারার ওড়নাটা ঠিক করতে করতে চরম বিরক্তি নিয়ে মাথা নাড়িয়ে বলল, বাদ দাও তো আপু, খুব নাকি শেয়াল হয়ে মুরগি ধরতে এসেছিল। ফু, এক ধমকেই হাওয়া। ছেহ! বৌভাতের জমকালো অনুষ্ঠান শেষে নতুন বরকনে নীরব আর তিথি বিদায় নিয়ে চলে গেছে। নিয়ম অনুযায়ী বিয়ের পর প্রথমবার নতুন বুকে কিছুদিন নিজের বাপের বাড়িতে কাটাতে হয়, সেই চিরাচরিত নিয়ম রক্ষার্থেই ওদের এই প্রস্থান। মেহমানরাও একে একে বিদায় নিয়েছে। একটু আগের সেই গিজগিজে কোলাহলপূর্ণ কার্দার বাড়িটা এখন প্রায় খা খা করছে। হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া বাড়িতে আর কেউ নেই। চারিদিকের এই নিঝুম সুযোগটা হাতছাড়া করল না মেঘালয়া। সে গুটি গুটি পায়ে পেছনের উঠোনের এক কোণে থাকা বিশাল বুড়ো আম গাছটার নিচে এসে দাঁড়াল। দুই হাত কোমরে রেখে ঠোঁটের উপর তর্জনী আঙুল চেপে সে গভীর মনোযোগ দিয়ে গাছের ডালপালার বিন্যাস দেখতে লাগল। ঠিক কোন দিক দিয়ে পা বাড়ালে তরতর করে উপরে ওঠা যাবে। গাছে উঠবে বলেই সে মাত্র ২০ মিনিট আগে তার শখের জামাকাপড় আর ভারী সাজগোজ ধুয়ে মুছে সাফ করে ফেলেছে। একটা আরামদায়ক আনারকলি গোল জামা পরে নিয়েছে ও, যাতে হাত পা ছুঁড়ে ডালে পা দিতে কোনো অসুবিধা না হয়। গাছের গুড়িতে একটা থাপ্পড় মেরে মেঘালয়া নিজের মনেই এক বিদঘুটে মন্ত্র আওড়ে নিল। ছুছু কালি কুত্তার গু! যা মেঘ, তরতরিয়ে গাছে উঠে পড়। যেই ভাবা সেই কাজ। নিজের আনারকলি জামার ওড়নাটা টেনে কোমরে শক্ত একটা গিঁট দিল সে। শরীরটা এমনিতেই হালকা পাতলা, তাই বানরের মতো ক্ষিপ্রতায় গাছে উঠতে মেঘের একদমই সময় লাগল না।
চোখের পলকে সে তরতর করে উঠে গিয়ে গাছের মগডালের কাছাকাছি একটা বেশ শক্ত চড়া ডালের উপর জাকিয়ে বসল। তারপর চারপাশ উকিঝুঁকি মেরে একে একে ৩টে বড় বড় আধা কাঁচা পাকা আম পেরে ফেল। ডালের উপর ২ পা ঝুলিয়ে মনের সুখে আমে কামড় বসিয়ে সে নিজের তৈরি করা অদ্ভুত ও ভুলভাল হিন্দিতে গান জুড়ল। মেঘ আম খায়েগা, বারা মাজা আয়েগা। পা নাড়িয়ে নাড়িয়ে তার এই আম খাওয়ার দৃশ্যটা কিন্তু নিচে থেকে নয়, দেখা যাচ্ছিল ঠিক দোতলার ছাদের রেলিং থেকে। ছাদে দাঁড়িয়ে নোমানের সাথে জরুরি কথা বলছিল শীর্ষ। হুট করে নিচে চোখ পড়তেই মেজরের চোখ জোড়া কপালে উঠে গেল। কোথায় একটা ১৭-১৮ বছরের ম্যাচিউর মেয়ে, আর কোথায় আনারকলি জামার ওড়না কোমরে বেঁধে গাছের মগডালে পা দোলাতে দোলাতে আম খাওয়া এক দস্যি বালিকা। শীর্ষ নিজের কপালে হাত দিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেঘের বড় ভাই নোমানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোর বনে গাছের সাথে বাদরের মতো লটকাতে। দেখে মনে হচ্ছে ও ক্লাস 6-7-এ পড়া কোনো স্টুডেন্ট। শীর্ষর এমন ভ্যাবাচ্চাকা খাওয়া প্রশ্ন শুনে নোমান একটা বিটকেল মার্কা হাসি দিল। সে হাসতে হাসতে বলল, হোপ বেটা, আমার বনি আগামী বছর এইচএসসি দেবে। অবশ্যই ও বাদরের পূর্বখালাম্মা গু। নোমানের মুখে বাদরের পূর্বখালাম্মা শুনে শীর্ষর ভেতরের গোয়েন্দা মনটা চারা দিয়ে উঠল। সে মেঘের ব্যাপারে আরও হাড়ির খবর বের করার জন্য নোমানকে হালকা করে একটু খুঁচিয়ে বলল, তো জনাব, আপনার ইন্টারে পড়া বোনের বয়স কত? ১০-১২? দূর বেটা, ওর বয়স ১৭। তবে হ্যাঁ, আমার বোন আবার অনেক গুণবতী গু। শীর্ষ এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কৌতুক করে বলল, উদাহরণ দাও বৎস। বোনের প্রশংসার সুযোগ পেয়ে নোমান এবার আর কোনো রাখঠাক রাখল না। সে শীর্ষর দিকে তাকিয়ে মেঘালয়ের সব লুকানো গুণ গড়গড় করে বলতে শুরু করল। যেমন আইলসাবতী, আকাইম্মাবতী, ঘুমাইন্নাবতী, কাদুনিবতী, ন্যাকামিবতী, ঝগড়াবতী, পরাচুন্নিবতী সহ আরও অনেক বতী। নোমানের মুখ থেকে মেঘের এত এত বতী মার্কা গুণের বহর শুনে মেজর শীর্ষ কার্দার অঙ্কনের নিজেরই হুঁশ হারানোর দশা হল। মনে মনে তার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যে মেয়ে ফেক আইডি থেকে হট ছবি পাঠায়, বাসর রাতে মারামারির গল্প খোঁজে, সামান্য ধমকে ৩বার ধপাস্তপাস করে অজ্ঞান হয়, আর এখন গাছে চড়ে আম খাচ্ছে, তার উপর নোমানের দেওয়া এই ৭ গুণ। শীর্ষ গাছের ডালে পা দোলাতে থাকা মেঘের দিকে তাকাল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে এক চরম আতঙ্কে আউড়ে উঠল। স্পষ্ট আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ধোঁয়াশা ধোঁয়াশা, তামাটে কালো আধার। মেঘ, আমাদেরও কিছু আম দে না রে। নিচে থেকে রাহাতের এমন লোভাতুর আকুতি শুনে মেঘালয় মনের সুখে আমের শেষ মিষ্টি রসটুকু চুষে নিল। মুখটা বাঁকিয়ে চিবানো থামিয়ে সে বেশ আয়েশ করে বলল, হুম, দিচ্ছি। বলেই সে তার চিবানো আমের আটিটা একদম টিপ করে নিচে দাঁড়িয়ে থাকা মিথিলা, কিঞ্জা, আদর আর রাহাতের দিকে ছুঁড়ে মারল। আটিটা গিয়ে পড়ল রাহাতের পায়ের ঠিক ইঞ্চি খানেক দূরে। তা দেখে কিঞ্জা রেগেমেগে আগুন হয়ে চিলচিৎকার জুড়ে দিল, ওরে মেঘের বাচ্চা শুটকি, তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমাদের যতদিন লাগে। নাম বলছি গাছ থেকে, নিচে নাম। মেঘালয় মগডালের উপর নিজের আনারকলি জামাটা টেনে টুনে বসে বেশ দ্যামরা একটা হাসি দিল। তারপর নিচের দিকে তাকিয়ে মুখ ভেঙচে বলল, দুঃখিত আপু, আমার এখনও বিয়ে হয়নি, তা বাচ্চা তো অনেক দূরের কথা। আমের এতই যদি শখ থাকে তবে কষ্ট করে গাছে এসো, আম পেয়ে যাবে। আর না হয় একটু সুন্দর করে মিষ্টি গলায় বলো, লক্ষ্মী মেঘ, আমাদের কিছু আম পেরে দাও না, আমি এখনই পেরে দিচ্ছি। মিথিলা এবার ২ কোমরে হাত রেখে তরপিয়ে উঠল। মেঘের এই পাকা পাকা কথা শুনে সে চোখ রাঙিয়ে বলল, হয় তুই নিজে ভালোয় ভালোয় আম দিবি, না হয় গাছ থেকে নামবি। যদি না নামিস, তবে এই আমি চললাম বড় ভাইয়াকে ডাকতে। নোমান ভাইয়াকে শুধু একবার গিয়ে বলব তুই আনারকলি পরে বানরের মতো গাছে উঠছিস, বাকিটা বড় ভাইয়াই ভালো করে করে নেবে। নোমান ভাইয়ার নাম শুনলে মেঘ তত্ত্বা না ডরালেও মিথিলার এই বড় ভাইয়া শব্দটা মেঘের মগজে গিয়ে এক অদ্ভুত সিগন্যাল দিল। তার মনে হল নোমান ভাইয়া জানা মানেই তো সেই সাক্ষাৎ যমদূত মেজর কার্দারের কানেও খবরটা যাওয়া। আর ওই লোকটা জানতে পারলে গাছে চড়ার অপরাধে কোর্ট মার্শালও করে দিতে পারে। ভয়ের চোটে মেঘালয় গাছের ডাল আঁকড়ে ধরে মৃদু চিৎকার করে উঠল, না না, থাক, তোদের পায়ে পড়ি, ভাইয়াকে ডাকিস না। আমি আম দিচ্ছি তোদের, ভালো ভালো আম দিচ্ছি। মেঘ চটজলদি তার হাতের নাগালের মধ্যে থাকা এক গোছা আধাপাকা আম পেরে টপাট নিচে ফেলে দিল।
তার এই এক ধমকে ভরকে যাওয়ার করুণ অবস্থা আর বিড়ালের মতো ছটফটানি ওপর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিল একজন। ছাদের রেলিংয়ে হাত রেখে নিচে মেঘের এই ভয়ার্ত রূপ দেখে মেজর শীর্ষ কার্দার অঙ্কন এবার আর নিজের গম্ভীর ভাবটা ধরে রাখতে পারল না। সে মুখ টিপে এক চিলতে চমৎকার মোহনীয় হাসি হাসল। গাছের উপর বসা ওই চঞ্চল দস্যি মেয়েটার দিকে তাকিয়ে তার বুকের ভেতর এক অদ্ভুত ভালোলাগা মোচড় দিয়ে উঠল। শীর্ষ নিজের চিবুকটা হাত দিয়ে ঘষে মনে মনে এক দ্বিপ্রতিজ্ঞা করে বলল, না, আর একদম দেরি করা যাবে না। এই পাগল মেয়েটাকে যত দ্রুত সম্ভব নিজের করে নিতে হবে। ওকে কার্দার বাড়ির কোণে করে আনার সময় হয়ে গেছে। বেশি দেরি করাটা চরম ঝুঁকির ব্যাপার। চারপাশ দিয়ে বড্ড বেশি শেয়াল আনাগোনা শুরু করেছে ওকে খাঁচা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তার আগেই মেজর কার্দারকে নিজের শিকার নিজের ডেরায় তুলতে হবে। সন্ধ্যায় বিরাট এক চায়ের আসর বসেছে কার্দার বাড়ির সুবিশাল ছাদে। লালচে আকাশের নিচে মাদুর পেতে গোল হয়ে বসেছে সবাই। সামনেই রাখা বড় বড় ডিশে ধোয়া ওঠা সিঙ্গারা, মচমচে চিকেন পকোড়া আর মাটির ভারে সুগন্ধি এলাচি চা। কার্দার বাড়ির ছোটরা আর সমবয়সী কাজিনরা মিলে এখানে আড্ডায় মেতেছে, আর মুরব্বিরা নিচে ড্রয়িং রুমে নিজেদের গল্পে মগ্ন। ছাদের এই আসরে রয়েছে রাহাত, আদর, মিথিলা, কিঞ্জা, অব্র আর আমাদের দস্যি মেয়ে মেঘ। আজ নতুন করে এই দলে যুক্ত হয়েছে কিঞ্জার দুই মামাতো বোন সূচি, মীরা আর এক ভাই তিস। সিঙ্গারা মুখে পুরে আদর হঠাৎ লাফিয়ে উঠে বলল, এই চল সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলি। আদরের এই প্রস্তাব শুনে তার মামাতো বোন সূচি মুখটা কেমন জানি বাকিয়ে বলল, ধুর, এই গেমটা বড্ড সেকেলের আর আনস্মার্ট। কেমন অদ্ভুত লাগে খেলতে। সূচির এমন নাক সিটকানো ভাব দেখে আদর মনে মনে চরম বিরক্ত হল। সে সূচির অলক্ষে এক হাত দিয়ে মুখ ভেঙচে বিড়বিড় করে বলল, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। ভাব কত। সূচির এমন নাকুচু মন্তব্য শুনে কিঞ্জা মিষ্টি করে হেসে বেশ কড়া টোনে বলল, গেমটা সেকেলে নাকি অদ্ভুত তা জানি না সূচি, তবে আমরা এটাই খেলি। তুই যদি খেলতে না চাস, তবে ওই যে দেখ কোনায় দোলনাটা খালি আছে, ওখানে গিয়ে শান্তিতে বসে বসে মোবাইল টিপতে পারিস। কেউ বারণ করবে না গি। দোলনা দেখিয়ে সূচিকে এক হাত দিয়ে বিদায় করার ভঙ্গি করে কিঞ্জা আদরের দিকে তাকিয়ে বলল, এই আদর ভাইয়া, আর দেরি করিস না, খেলা শুরু কর গো। সূচির গায়ের রং অত্যাধিক ফর্সা হওয়ায় সে যে কিঞ্জার এমন অপমানের আগে লাল হয়ে গেছে তা দূর থেকে বসেই বেশ বুঝতে পারল মেঘ। সে গুটি গুটি পায়ে কিঞ্জার একদম গা ঘেঁষে বসল। তারপর কিঞ্জার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপু, তোমার মামাতো বোন মনে হয় অনেক রেগে গেছে। চোখ দিয়ে তো আগুন বের হচ্ছে। ও রাগলে আমার বয়ে গেছে। তুই বেশি না বকে চুপ করে বসে থাক গো। কিঞ্জার এই চাপা ধমক খেয়ে মেঘ ঠোঁটে আঙুল দিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রইল। সবাই আবারও হৈ হৈ করে উঠল। রাহাত কোত্থেকে একটা অর্ধেক জল ভরা প্লাস্টিকের বোতল এনে মাদুরের মাঝখানে সজোরে ঘুরিয়ে দিল। বনবন করে ঘুরে বোতলের মুখটা এসে থামল অব্রর দিকে। রাহাত এক চোখ টিপে বাঁকা হেসে জিজ্ঞেস করল, তা অব্রবাবু, ট্রুথ অর ডেয়ার? অব্র একটু ভেবে বলল, ট্রুথ। রাহাত এবার মোক্ষম সুযোগ পেয়ে চোখ নাচিয়ে বলল, এই অবধি কয়টা মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করেছিস, সত্যি করে বল। রাহাতের এমন হাটে হাড়ি ভাঙা প্রশ্ন শুনে অব্রর মুখের সিঙ্গারা গলায় আটকে যাওয়ার জোগাড়। সে থতমত খেয়ে আমতা আমতা করে আশেপাশে তাকিয়ে বলল, মানে 5টা। তা বেশ, তা বেশ। বড়ই গুণী ছেলে। রাহাত আর আদর হাততালি দিয়ে উঠল। এবার মিথিলা বোতলটা ঘুরাতেই তা স্টান গিয়ে থামল সেই নাকুচু সূচির সামনে। আদর সঙ্গে সঙ্গে মুখ চেপে মিথিলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কাম সারছে রে মিথু, এবার বাঘিনীকে খাঁচায় পোরোগু। কিন্তু মিথিলা কোনো প্রশ্ন করার আগেই সূচি বেশ দেমাক নিয়ে বুক ফুলিয়ে বলে উঠল, ডেয়ার, ডেয়ার। আমি ডেয়ার নেবু। সূচির উত্তর শুনে কিঞ্জা এবার সোজা হয়ে নড়েচড়ে বসল। ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে সে বলল, আচ্ছা ঠিক আছে। ডেয়ার যখন নিয়েছিস, তখন আমাদের সবাইকে একটা সুন্দর গান গেয়ে শোনা, সূচিগু। গানের কথা শোনামাত্রই সূচির এতক্ষণের হাস্যোজ্জ্বল আর অহংকারী মুখটা এক নিমেষে চুপসে এইটুকুনি হয়ে গেল। সে তো ভেবেছিল কোনো কঠিন কাজ দেবে, কিন্তু গান গাইতে হবে সে ভাবেনি। তবুও নিজের মানসম্মান রক্ষা করতে সে কিছুটা আড়ষ্ট গলায় গান ধরল, ভালোবাসব, বাসব রে বন্ধু তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। পুষে রাখব, রাখব রে বন্ধু তোমায় যতনে গি।
সবাই ভেবেছিল সূচি বুঝি গান গেয়ে কান ফাটল করে দেবে, কিন্তু দেখা গেল সূচির গানের গলাটা অতটাও খারাপ নয়। বেশ মিষ্টি সুরেই গাইল সে। গান শেষ হতেই সবাই ভদ্রতা খাতিরে করতালি দিয়ে ওর গানের প্রশংসা করল। আদরের হাতের ধাক্কায় আবারও বোতল ঘোরানো হল। প্লাস্টিকের বোতলটা কয়েকবার পাক খেয়ে এবার তার মুখটা স্থির করল একদম মেঘের দিকে। সূচি প্রথম থেকেই মেঘকে একদম সহ্য করতে পারছিল না। তার একমাত্র কারণ হল মেঘের গায়ের রং। ছাদের আড্ডার বাকি সবাই বেশ ফর্সা, কিন্তু মেঘের গায়ের রং মায়াবী শ্যামলা। আর এই শ্যামলা রঙের কারণেই সূচির মনে হচ্ছিল মেঘ এই আড্ডায় বড্ড বেমানান আর কালো। তাই বোতলটা মেঘের দিকে থামতেই সূচি যেন প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে সবার আগে চিৎকার করে মেঘকে জিজ্ঞেস করল, ট্রুথ অর ডেয়ার মেঘ? মেঘ নিজের আনারকলি জামার ওড়নাটা ঠিক করতে করতে শান্ত গলায় বলল, ট্রুথ। সূচি এবার তার বিষাক্ত চাতুর্য মাখানো চোখ দুটো মেঘের উপর স্থির করল। সবাইকে শুনিয়ে একটু চড়া আর উপহাসের সুরে মেঘকে প্রশ্ন করল, তা ট্রুথ যখন নিয়েছিস, তবে সত্যি করে বলতো, তুই কি কাউকে ভালোবাসিস? তোর এই শ্যামলা রূপ দেখে কেউ কি আদৌ তোকে ভালোবাসতে রাজি হয়েছে? সূচির এমন বর্ণবাদী আর সরাসরি খোঁচা মারা প্রশ্নে পুরো ছাদের হাসিখুশি পরিবেশটা এক পলকে থমকে গেল। মেঘের মুখের মিষ্টি হাসিটাও যেন এক ধাক্কায় মিলিয়ে গেল। কিন্তু সূচির এমন বর্ণবাদী আর অহংকারী প্রশ্নের জবাবে মেঘ একটুও রেগে গেল না। সে অত্যন্ত শান্ত ও গম্ভীর চোখে সূচির দিকে তাকাল। তার মায়াবী শ্যামলা মুখে এক অদ্ভুত উদাসীনতা ভর করল। নিজের ভেতরের সবটুকু অনুভূতি চেপে রেখে মেঘ অত্যন্ত ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা বলতে কিছুই হয় না। যাকে আমরা ভালোবাসা বলে দাবি করি, তা মোহ, মায়া, ইন্দ্রজালে ফেলে পথভ্রষ্ট করে জীবনকে ধ্বংসের মুখে ফেলা। জীবননষ্টকারী ভালোবাসাকে আমি ঘৃণা করি, সাথে এই পুরুষজাতির মিথ্যে ভালোবাসাকেও। মেঘের মুখ থেকে এমন শক্ত, পরিণত আর পুরুষবিদ্বেষী কথা শুনে মাদুরে বসা প্রতিটি মানুষ বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে গেল। 17-18 বছরের একটা চঞ্চল মেয়ের মুখে এমন জীবনমুখী কিন্তু চরম নেতিবাচক দর্শন ওরা কিছুতেই মেলাতে পারল না। কেন মেঘের মনে পুরুষজাতির প্রতি এত ঘৃণা, তার কারণ বাকিরা ভেবেও পেল না। এদিকে ছাদের দরজার কাছে আসতেই শীর্ষ মেঘের এই প্রতিটা কথা খুব স্পষ্ট করে শুনতে পেল। মেঘের অবলীলায় বলে যাওয়া সেই বাক্যগুলো যেন শীর্ষর শক্ত পুরুষের বুকে বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। তার হাতের জ্বলন্ত সিগারেটটা আঙুলের ফাঁকেই স্থবির হয়ে রইল। শীর্ষর মনে এক মস্ত বড় প্রশ্ন উকি দিল, ঠিক কি এমন ঘটেছিল মেঘের অতীত জীবনে, যার জন্য সে প্রেম, ভালোবাসা আর পুরুষের ভালোবাসাকে এত ঘৃণা করে? এর পেছনের আসল রহস্যটা কি? শীর্ষ দরজার আড়ালে দাঁড়িয়ে মেঘের সেই ম্লান মুখের দিকে তাকাল। তার ভেতরের জেদ আর মেঘকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবার আরও কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের চিবুক শক্ত করে মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা আওড়ে বলল, যে ভালোবাসা ও পুরুষজাতিকে আজ তুমি ঘৃণা করছ, তার জন্যই দিওয়ানি হবে তুমি। অবশ্যই সে পুরুষ ও ভালোবাসাটি হব এই আমি। নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করছি। তোমাকে আমাতে বিভোর করে তোমার ভুল ধারণা ভেঙে দেব, সুইটহার্ট। মেঘের মনে পুরুষদের নিয়ে তৈরি হওয়া এই ভুল ধারণাগুলো সে যে কোনো মূল্যে ভুল প্রমাণ করবেই। মুছে দেবে মেঘের মনে জমে থাকা সব কষ্ট, ব্যথা আর পুরনো বেদনা। শীর্ষ আর ছাদে গেল না, ধীর পায়ে সেখান থেকে নিজের ঘরের দিকে ফিরে গেল। এদিকে ছাদে সূচি মেঘের উত্তর শুনে দমে যাওয়ার পাত্রী ছিল না। সে মেঘের দিকে তাকিয়ে আবার কুৎসিত চাতুর্য নিয়ে বলল, তা তোমার এমন অদ্ভুত আর পুরুষবিদ্বেষী ধারণার আসল কারণটা কি, শুনি? সূচির এই দ্বিতীয় প্রশ্নটা শুনে মেঘ নিজের কপাল কুঁচকে ফেল। সে এক জোড়া ভ্রু নাচিয়ে অত্যন্ত কড়া আর স্টান গলায় বলল, খেলার নিয়ম অনুযায়ী একটি মাত্র প্রশ্ন করার কথা ছিল আপনার। আপনি প্রশ্ন করেছেন, আমি নিয়ম মেনে তার উত্তরও দিয়েছি। এর বাইরে আর কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, পারব না। মেঘের এমন মুখের উপর দেওয়া জবাবে সূচি সবার সামনে আবারও চরম অপমান বোধ করে মুখ কালো করে ফেল। এদিকে ওদের এই কথা কাটাকাটির মাঝে দলের কেউই খেয়াল করেনি যে মেঘের ওই কথাগুলো শোনার পর থেকে অব্রর পুরো মুখে এক গা অন্ধকার নেমে এসেছে। ছাদের বাকি কেউ না জানলেও অব্র খুব ভালো করেই জানে মেঘের এই মানসিকতার পেছনের আসল কারণটা কি। কারণ অব্র যে মেঘের ভাই, আপন ভাই। নোমান, অব্র আর মেঘ, ওরা 3 ভাই বোন। আর মেঘ হচ্ছে ওদের দুজনের কলিজার টুকরো, অনেক আদরের ছোট বোন। বোনের জীবনের সেই পুরনো ঝড় আর তার ভেতরের ভাঙচুর অব্র নিজের চোখে দেখেছে। অব্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে এক বুক দীর্ঘশ্বাস ফেল। সে 2 হাত জোর করে আল্লাহর কাছে আকুল প্রার্থনা জানিয়ে মনে মনে বলল,
হে আল্লাহ! কেউ কি নেই আমার এই অবুঝ বনুর মনের ভেতরের এই ভুল ধারণাটাকে ভাঙার? সব পুরুষ যে এক নয়, সব ভালোবাসাই যে মিথ্যে নয়, এই সত্যটা ওকে বোঝার তৌফিক দাও আল্লাহ। ওর জীবনে এমন কাউকে এনে দাও যে ওর সব ক্ষত সারিয়ে দেবে গু। অব্রর এই নীরব প্রার্থনার মাঝেই শেষমেশ ট্রুথ অর ডেয়ার খেলার আসরটা শেষ হল। একে একে সবার দিকেই বোতল ঘুরেছিল, সবাই কমবেশি বেশ মজাও করল। কিন্তু সূচির ওই একটি প্রশ্নের পর থেকে মেঘের মনটা যেমন পুরোপুরি খারাপ হয়ে গেল, তেমনি মেঘের ভাই অব্রর বুকেও এক নীরব কষ্টের ঝড় বইতে লাগল। রাত তখন বেশ গভীর। কারদার বাড়ির সবাই রাতের খাবার শেষ করে যে যার ঘরে শুতে চলে গেছে। চারদিক একদম নিঝুম থমথমে। কিন্তু পুরো বাড়ি ঘুমালেও মেঘের চোখে আজ এক ফোঁটা ঘুম ছিল না। এসি ফুল স্পিডে চললেও তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে। বিছানায় এপাশুপাশ করতেই তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল অতীতে ঘটে যাওয়া কিছু বিভীষিকাময় ছেঁড়া ছেঁড়া দৃশ্য, আর কানের পর্দায় এসে তীব্রভাবে বাজতে লাগল কিছু চেনা কণ্ঠের আর্তনাদ। ওরা আমার সব কেড়ে নিয়েছে রে মেঘ। আমি ধর্ষিতা ধর্ষিতা আমি। ভালোবাসা বলে আসলে কিছু হয় না রে, কিছু না। পুরুষ জাতিটাই এমন, ওরা সবাই স্বার্থপর, সবাই প্রতারক। এই ভয়ঙ্কর স্মৃতিগুলোর মাঝে হঠাৎ করেই মেঘের চোখের সামনে ভেসে উঠল একটা সম্পূর্ণ ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার ঘর, আর সেই ঘরের সিলিং ফ্যানে ঝুলতে থাকা একটা মোটা রশি। কেউ একজন নিঝুম হয়ে ঝুলছে, ওটাতে চেনা সেই মুখটা নিথর। মস্তিষ্কের ভেতর এই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে উঠতেই মেঘ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দুই কানে হাত চেপে তীব্র এক চিৎকার করে উঠল। না, না, সব ভ্রম, সব মিথ্যা। মেঘের এই বুক ফাটানো চিৎকার শুনে ওদিকের এটাচোট ওয়াশরুম থেকে অজু করে হন্তদন্ত হয়ে দ্রুত বেরিয়ে এলেন তার মা আলেয়া বানু। ঘরের আলো আধারিতে এসে তিনি দেখলেন, মেঘ দুই কানে পাগলের মতো হাত চেপে বিছানার পাশে দাঁড়িয়ে ছটফট করছে, তার পুরো শরীর থরথর করে কাঁপছে। মেয়ের এই চেনা কিন্তু ভয়ঙ্কর অবস্থা দেখে আলেয়া বানুর কলিজা শুকিয়ে গেল, তিনি চরম ঘাবড়ে গেলেন। মেঘ, আম্মা তোমার কি হইছে? এমন করতাসো কেন তুমি? আলেয়া বানু দ্রুত এগিয়ে এসে মেঘের হাত দুটো ধরার চেষ্টা করলেন। কিন্তু মেঘ তখন এক ঘোরের মধ্যে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ রেখেই অবিরল ধারায় কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, মা, মা, ওই দেখো ঝিলিঝিলি ঝুলছে। ওই দেখো ফ্যানের সাথে ও কেমন করে ঝুলছে মা। ওরে নামাও, ওকে বাঁচাও মা, ও মরে যাবে। মেয়ের এই করুণ আর্তনাদ আর ঝিলির নামটা শোনামাত্রই আলেয়া বানুর বুকটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। পুরনো সেই একরাশ তীব্র কষ্ট আর ভয় আবার তার বুকে এসে আছড়ে পড়ল। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে পরম মমতায় জড়িয়ে ধরলেন নিজের অবুঝ মেয়েকে, শক্ত করে চেপে ধরলেন নিজের বুকের সাথে। মেঘের চুলে আর মাথায় হাত বোলাতে বোলাতে নিজের কান্না চেপে ধমকের সুরে কিন্তু নরম গলায় বললেন, ও কিছু না মা। ওসব কিচ্ছু না, সব তোমার মনের ভ্রম। কোথায় ঝিলি? ঝিলি তো এখানে নেই মা। ও তো অনেক দূরে চলে গেছে। শান্ত হও আম্মা, শান্ত হও। মায়ের বুকের ওম আর চেনা হাতের স্পর্শে ধীরে ধীরে মেঘের ভেতরের সেই কাল্পনিক ঝড়টা কিছুটা শান্ত হয়ে এল। তবে তখনও তার পুরো শরীরটা কাঁপছিল, চোখ দিয়ে অজোরে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে মায়ের বুকে মাথা রেখেই একদম দুর্বল, ভাঙা গলায় বলল, মা, পানি খাব। আলেয়া বানু চটজলদি টেবিলের উপর থেকে পানির জগ থেকে এক গ্লাস পানি ঢেলে মেঘের মুখের সামনে ধরলেন। মেঘ যেন এক মরুর তৃষ্ণা নিয়ে গ্লাসটা ধরে ঢকঢক করে পুরোটা পানি এক নিঃশ্বাসে পান করে নিল। পানি খাওয়া শেষ হলে আলেয়া বানু আলতো করে মেঘকে বিছানায় শুইয়ে দিলেন, তারপর নিজেও মেয়ের পাশে শুয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে গুনগুন করে ঘুম পাড়াতে লাগলেন। বেশ কিছু সময় পর মেঘের দীর্ঘ ও শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে আলেয়া বানু বুঝলেন মেয়েটা অবশেষে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। তিনি আলগা আলোয় মেঘের সেই মায়াবী, চোখের জলে ভেজা শ্যামলা ফেস্টার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই মেঘকে নিয়ে ওনার চিন্তার কোনো শেষ নেই। চোখের সামনে নিজের আরেকটা মেয়ের মতো আদরের ঝিলিকে যেভাবে হারিয়ে যেতে দেখেছেন, যেভাবে একটা নরপশু আর মিথ্যে ভালোবাসার জালে পড়ে একটা ফুটফুটে প্রাণ আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাতে আলেয়া বানুর মাথিত্ব চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল। আর সেই ভয়টাই আজ ওনার বুকে স্থায়ী বাসা বেঁধেছে। তাই তো তিনি মেঘকে এত কড়া শাসনে রাখেন, কারণে সবার সামনে গালমন্দ করেন। একটাই তো ভয়, তার এই একমাত্র চঞ্চল মেয়েটাও যদি কোনো দিন ওই ঝিলির মতো সমাজ আর পুরুষের মিথ্যে ভালোবাসার শিকার হয়ে চিরতরে হারিয়ে যায়। মা তো সন্তানের সুরক্ষার জন্য বুকের ভেতর এইটুকু ভয় আর শাসন জমিয়ে রাখাই যে ওনার স্বভাব।
গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।